বিসমিল্লাহির রহমানির রহিম। গুলশান কলেজ অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। স্ক্রিনটা শেয়ার হয়েছে? জি হ্যালো, স্যার। জি স্যার, হয়েছে। আমি প্রথমে প্রশ্নটা নিয়ে আসছি। প্রশ্নটা একটু করি আমরা। অ্যাসাইনমেন্ট ভিত্তিক বিশেষ ক্লাসে স্যার, মাঝখানে তো দেখা যায় না। দেখা যায় না? না স্যার। আচ্ছা, আমি আবার করে দিচ্ছি। লেখাগুলো অনেক ছোট তো এই জন্য আমি স্লাইড শো মোডে নিয়ে আসছিলাম। এখন দেখা যায়? জি স্যার। এখন জি স্যার। আচ্ছা, তোমাদের প্রশ্নটি উদ্দীপকটি দেওয়া হয়েছে ভোক্তা উৎপাদকের আচরণ থেকে। ভোক্তা উৎপাদকের আচরণ অধ্যায়টি আছে তোমার অর্থনীতি প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়। এই যে এখানে দেওয়া আছে অ্যাসাইনমেন্ট নম্বর। জি স্যার। কভার পেজটা কিভাবে পূরণ করতে হবে সেটা আমি গত ক্লাসে বলছিলাম, মনে আছে না? আবার বলতে জি হবে? স্যার। জি স্যার, মনে আছে। আচ্ছা, ভোক্তা উৎপাদকের আচরণ হচ্ছে তোমার শিরোনাম, আর জি অ্যাসাইনমেন্ট নং স্যার। হচ্ছে 1। এটা তোমার ইয়ের উপরে আছে, ফিল আপ করতে হবে। জি স্যার। এরপরে অ্যাসাইনমেন্টের নির্দেশনাগুলো যেগুলো দেওয়া আছে সেগুলোই তোমাকে অ্যান্সার করতে হবে। এখানে প্রথমেই দেওয়া আছে উপযোগের ধারণা, জি। তারপরে দেওয়া আছে মোট উপযোগ ও প্রান্তিক উপযোগের সম্পর্ক, দেন ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি। শুনতে পাচ্ছ? আমাকে ক্লিয়ার শোনা যায়? জি স্যার, আমি শুনতে পাচ্ছি। হ্যাঁ। জি আচ্ছা, স্যার। তারপরে 4 নম্বরে দেওয়া আছে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধির ব্যতিক্রম। এখন তোমাদের যে বিষয়গুলো খেয়াল রেখে অ্যান্সার করতে হবে সেগুলো আমি দেখাচ্ছি একটু। যেমন উপযোগের ধারণা, অনেকে উপযোগ কাকে বলে এইটুকু লিখে রেখে দেয়। এখানে তোমাকে এই যে মূল্যায়ন নির্দেশনাটা দেখতে হবে। উপযোগের উৎপাদনের উপযোগ ধারণার প্রকাশিত ব্যাখ্যা। তারপরে এটা হচ্ছে 4-এ জি। উপকরণ ছাড়া উপযোগ ধারণার প্রকাশিত ব্যাখ্যা। ও এটা হচ্ছে উপকরণ সহ মনে হয়, লেখাগুলো একদম ছোট করতে আমার একটু সমস্যা হয়। উপযোগ সহ উপযোগ, উপকরণ সহ উপযোগ ধারণার প্রকাশিত ব্যাখ্যা। অর্থাৎ তোমাকে এই নির্দেশনার মূল্যায়নটা লক্ষ্য করে, মূল্যায়ন নির্দেশনা লক্ষ্য করে অ্যান্সার করতে হবে। যদিও নম্বরের জন্য, শিক্ষকের জন্য এই বিষয়গুলা দেখা খুবই জরুরি। আমি মনে করি স্টুডেন্টদের জন্য জরুরি, কারণ স্টুডেন্ট যদি এগুলো না দেখে অ্যান্সার করে তাহলে তো সে ফুল নম্বর পাবে না। জি স্যার। এরপরে আছে মোট উপযোগ ও প্রান্তিক উপযোগের সম্পর্ক, উদাহরণ সহ ও সূত্র সহ মোট উপযোগ ও প্রান্তিক উপযোগের সম্পর্কের প্রকাশিত ব্যাখ্যা। অর্থাৎ আমি 4-এরটা লক্ষ্য করতেছি। 4 পেতে হলে তোমাকে এই সবগুলো বিষয় ইনক্লুড করতে হবে। বুঝতে পেরেছো? জি স্যার। তাহলে জি কি কি স্যার। বিষয় আসবে? উদাহরণ আসবে এবং সূত্র জি। আসবে। মোট ও প্রান্তিক উপযোগের ব্যাখ্যা, সম্পর্ক ব্যাখ্যায় আমরা 3টি সম্পর্ক লিখে দিলেই হবে না, 5টি সম্পর্ক লিখে দিলেই হবে না। সেগুলো সেখানে উদাহরণ দিতে হবে এবং সূত্র আসতে হবে, তারপরে ব্যাখ্যা করতে হবে। তারপরে ব্যাখ্যা আমি জি চিত্রের স্যার। মাধ্যমে করতে পারি, সূচির মাধ্যমে করতে পারি। ক্লিয়ার? জি স্যার। এরপরে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধির সূচি চিত্র ব্যাখ্যা। তারপরে 3 নাম্বারটা আমি আলোচনা করব ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধির ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধিটি ব্যাখ্যা করতে গিয়ে আমি সূচি ব্যবহার করতে হবে, চিত্র ব্যবহার করতে হবে, তারপর আমাকে থিওরিটিক্যাল ব্যাখ্যা করতে হবে। ক্লিয়ার? জি স্যার। আমি প্রশ্নটা প্রথমে বুঝাই বলছি।
এরপরে ঘতে আছে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধির ব্যতিক্রম। ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধির ব্যতিক্রম, এখানে ব্যতিক্রম গুলো লিখতে হবে। কয়টা ব্যতিক্রম লিখতে হবে বলা নেই, তবে আমরা সর্বোচ্চ সংখ্যক ব্যতিক্রমই লিখব। ঠিক আছে? জি স্যার। এভাবে তুমি যদি ফুল অ্যান্সার করো, অ্যাসাইনমেন্ট ভিত্তিক অ্যান্সার, সেটা ফুল অ্যান্সার জি। করাটা খুবই সহজ। কারণ তুমি বইয়ের হেল্প নিতে পারো, টিচারের হেল্প নিতে পারো, তোমার নিজের পড়াশোনার যে দক্ষতা অর্জন হয়েছে এতদিনে সেগুলো প্রয়োগ করতে পারো। সব মিলিয়ে তুমি একটা সুন্দর অ্যাসাইনমেন্ট তৈরি করবে। আমি দেখেছি দুই একজন লিখে আবার পোস্ট করেছে, অথচ করাই ঠিক নেই, কি বলে, মার্জিন করা ঠিক নেই। এই বিষয়গুলো খুব লক্ষণীয়। অ্যাসাইনমেন্ট বিষয়টা, তোমার খাতাটা খুব সুন্দর হতে হবে, পরিচ্ছন্ন হতে হবে, এবং জি স্যার। খাতার মাঝে তোমার নিজস্বতা থাকতে হবে। তুমি নিজে কিছু লিখেছো, তুমি হুবহু ইউটিউব চ্যানেল দেখে কোনো টিচারের সমাধান করে দিয়েছে সেটা লিখে ফেললে, ওইটা আসলে ওইটা জাজমেন্ট করা উদ্দেশ্য না। তো ওই বিষয়টা জি যখন স্যার। বোঝা যাবে যে কোনো এক শিক্ষকের ইয়েটা তুমি হুবহু কপি করেছো, তখন তোমার ওইখানে ভালো নম্বর না থাকাটাই স্বাভাবিক। সেজন্য আমি নির্দেশনা দিয়ে যাচ্ছি, কিভাবে লিখতে হবে সেটা বলে যাচ্ছি, হুবহু তোমাদের অ্যান্সারটা স্ক্রিপ্টটা তৈরি করে দিচ্ছি না। জি। তারপরেও যদি স্ক্রিপ্ট তৈরি করতে গিয়ে তোমাদের মানে লিখতে গিয়ে স্যারের সাহায্য লাগে, স্যার এই বিষয়টা বুঝছি না, স্যারকে ফোন দিবে, কিন্তু তোমরা জি স্যার। হুবহু ইউটিউব থেকে, বই থেকে, বিভিন্ন চ্যানেল থেকে লিখবে না। ক্লিয়ার? জি স্যার। এখন আমি স্টেপ বাই স্টেপ আলোচনায় আসি। প্রথমে উপযোগের ধারণা। আমার সাথে আরো দুই একজন জয়েন করেছে, তাদের তো পাচ্ছি না। কে কে জয়েন করছে একটু দেখি। সুমি লিয়া করেছে। হ্যাঁ, তোমরা কি আমাকে শুনতে পাচ্ছ? সুমি, ইলিয়া, হ্যালো, তোমরা কি আমাকে শুনতে পাচ্ছ? সুমি, লিয়া, তজু? স্যার শুনতে পাচ্ছি আমি। কে, লিয়া তজু বলছিলে না সুমি বলছিলে? জি স্যার, লিয়া বলছি। আচ্ছা, ইকোনমিক্স এর অ্যাসাইনমেন্ট তৈরি হয়েছে? না, পুরোটা হয়নি স্যার। আচ্ছা, তাহলে হেল্প হবে। শোনো, ক্লাসগুলো এখন সব করবে, তুমি তো ক্লাস করোই নেই প্রথম থেকে, এখন ক্লাসগুলো করবে। জি স্যার। তো আমরা উপযোগের ধারণা ব্যাখ্যায় প্রথমেই লিখবো উপযোগ কাকে বলে। সেখানে উপযোগের সংজ্ঞাটি আসবে, অর্থাৎ আমরা এভাবে লিখবো, আমি ধারণাটা দিচ্ছি, তোমরা বই থেকে রণজিৎ স্যারের বইয়ে আছে, অথবা অক্ষরপত্র প্রকাশনীর সরার স্যার দিলার আরজু ম্যাডামের বইতে আছে, ওইখান থেকে হেল্প নিতে পারো। সাধারণত উপযোগ বলতে উপকারিতাকে বোঝায়, কিন্তু অর্থনীতিতে উপযোগ বলতে কোনো দ্রব্য বা সেবার ওই বিশেষ গুণকে বোঝায় যা দ্বারা মানুষের বিশেষ অভাব মেটানো সম্ভব হয়। অর্থাৎ ইউটিলিটি ইজ দ্য এবিলিটি অফ আ গুড অর সার্ভিস টু স্যাটিসফাই হিউম্যান ওয়ান্টস। এইটুকু লিখে প্রাথমিক ধারণা, তারপর চলে যাবে, এখানে অনেক লিখে আছে, সব লিখতে হবে না। অধ্যাপক মেয়ার্সের মতে উপযোগ হলো কোনো দ্রব্যের সেই বিশেষ গুণ বা ক্ষমতা যা মানুষের অভাব পূরণ করতে সক্ষম। আমরা উপযোগ কি যদি আমরা সৃজনশীল প্রশ্নে লিখতাম, সেখানে 1 নম্বর থাকতো, এখানে কিন্তু 1 না। তোমরা এই যে নম্বর বন্টনটা দেখো, তোমাদের 13 থেকে 16 পেলে পেলে তোমরা অতি উত্তম, 11 থেকে 12 উত্তম, 8 থেকে 10 ভালো, আর এর নিচে হলে 8 এর নিচে হলে অগ্রগতি প্রয়োজন। তাহলে তোমরা নিশ্চয়ই সবাই অতি উত্তমটা পেতে চাও, তাই না? জি স্যার। জি স্যার। তো সেজন্য সেভাবে লিখতে হবে। এরপরে উপযোগের ধারণা ব্যাখ্যায় একটা উদাহরণ দিবা, এখানে উদাহরণ সহ, যেমন চাল, গম, খাদ্যবস্তু, অর্থ, বস্ত্র, ঘরবাড়ি, বইপত্র, কলম মানুষের অভাব মিটিয়ে থাকে। এগুলোর উপযোগ আছে, কারণ এগুলো মানুষের অভাব বা প্রয়োজন পূরণ করে থাকে। এছাড়া শিক্ষক, ডাক্তার, উকিল, গায়ক, তাদের সেবা মানুষের অভাব পূরণ করে। তাই এসব দ্রব্য ও সেবার উপযোগ আছে।
অতএব বলা যায় বিভিন্ন প্রকার বস্তুগত ও অবস্তুগত পণ্যদ্রব্য ও সেবার মধ্যে মানুষের বিভিন্নমুখী চাহিদা বা অভাব পূরণের যে ক্ষমতা বিদ্যমান তাকে উপযোগ করে। এরপরে বই আরো অনেক কিছু আছে, তোমরা একটু ইনক্লুড করতে পারো। আমি কিভাবে লিখবে, কতটুকু হওয়া প্রয়োজন সেটুকু একটু ব্যাখ্যা করলাম উপযোগের ধারণায়। ক্লিয়ার? আয়েশা সিদ্দিকা জি স্যার। সুন্দর করে লিখবে। তারপরে আছে মোট উপযোগ ও প্রান্তিক উপযোগ। মোট উপযোগ ও প্রান্তিক উপযোগ ব্যাখ্যায় আমরা প্রথমে মোট উপযোগ কি লিখবো, প্রান্তিক উপযোগ কি লিখবো, তারপরে মোট উপযোগ ও প্রান্তিক উপযোগের সূত্র দুটি লিখবো। এরপরে বলছে তোমার উদাহরণ, তাহলে উদাহরণ দিতে হবে, মোট উপযোগের উদাহরণ, প্রান্তিক উপযোগের উদাহরণ, এগুলো বইয়ে আছে সুন্দরভাবে। যেমন আমি যখন প্রান্তিক উপযোগ লিখবো তখন প্রান্তিক উপযোগের প্রথমে ধারণাটি লিখবো অর্থাৎ সংজ্ঞাটি লিখবো। আবার মোট উপযোগ যখন লিখবো মোট উপযোগের সংজ্ঞাটি লিখবো। সংজ্ঞা লিখার পরে উদাহরণ দেব, উদাহরণ দিয়ে সূত্র দেব, তারপরে ব্যাখ্যা দিব। এরপর আমি চিত্র দেখাতে পারি অথবা সূচিতে দেখাতে পারি সম্পর্কটা। যেমন মোট উপযোগ লেখার সময় আমি লিখবো কোন নির্দিষ্ট সময়ে একটি দ্রব্যের বিভিন্ন একক থেকে প্রাপ্ত উপযোগের সমষ্টিকে মোট উপযোগ বলে। যখন কোনো ব্যক্তি একটি নির্দিষ্ট সময়ে একই দ্রব্যের বিভিন্ন একক ক্রয় করে তখন সে ওই এককগুলো হতে বিভিন্ন পরিমাণে উপযোগ লাভ করে। এসব উপযোগের সমষ্টিকে মোট উপযোগ বলা হয়। যেমন আমি যদি ধরি এক্স, এক্স একটি দ্রব্য, এই দ্রব্যের বিভিন্ন একক x1 x2 x3 আপ টু xn এবং এদের থেকে প্রাপ্ত উপযোগ হচ্ছে mu1 mu2 mu3 প্লাস আপ টু mun, তাহলে মোট উপযোগ হবে টিউ সমান কি হবে, টিউ সমান হবে সরি আমি বলে দিচ্ছি আগে অ্যানসারটা। মোট উপযোগ সমান mu1 প্লাস mu2 প্লাস mu3 প্লাস ডট ডট আপ টু mun, অর্থাৎ মোট যে দ্রব্য পাওয়া যাবে ওই দ্রব্য থেকে যে উপযোগ পাওয়া যাবে সবগুলো উপযোগের সমষ্টি হচ্ছে মোট উপযোগ। সহজভাবে যদি বলি বইয়ের ভাষা ছাড়া সর্বসাকল্যে যে উপযোগ পাওয়া যায় তাই হচ্ছে মোট উপযোগ। আরো যদি সহজ করে বলি, মনে করি যে আমি একটি কমলা প্রথম ভোগ করলাম, একটি কমলা খাইলাম, ওই এক কমলা থেকে আমি একটা নির্দিষ্ট উপযোগ পাবো। আবার যদি দ্বিতীয়বার আরো একটি কমলা খাই, দুইটি কমলা থেকে একটা নির্দিষ্ট উপযোগ পাবো। আরেকটি কমলা খাইলে অর্থাৎ তৃতীয় ভোগ থেকে আমি একটি উপযোগ পাবো। এই সবগুলো উপযোগের সমষ্টি হচ্ছে মোট উপযোগ। সমষ্টি হচ্ছে মোট উপযোগ। ক্লিয়ার? জি স্যার। বইয়ে সুন্দর করে উদাহরণ দেওয়া আছে, তোমরা না পারলে ওগুলোর হেল্প নিবে, সাহায্য নিবে। এরপরে সূত্রটা হচ্ছে আমি একটু আগে যেটা বললাম মোট উপযোগের সূত্রটা। তারপরে প্রান্তিক উপযোগ হচ্ছে বিভিন্ন দ্রব্যের পরিমাণে অতি ক্ষুদ্র পরিবর্তনের ফলে ওই দ্রব্যের মোট উপযোগের যে পরিবর্তন হয় তাকে প্রান্তিক উপযোগ বলা হয়। অর্থাৎ দ্রব্যের ভোগের একক যদি বৃদ্ধি করি তাহলে আমাদের মোট উপযোগের একটা পরিবর্তন হয়। আমি প্রথম কমলা থেকে যে উপযোগ পেয়েছি, একটা কমলা থেকে যে উপযোগ পেয়েছি দুইটা কমলায় তার চেয়ে বেশি উপযোগ পেয়েছি। ওই প্রথম কমলার একটি কমলার উপযোগ আর দুইটি কমলার উপযোগের যে পার্থক্য সেটাই হচ্ছে প্রান্তিক উপযোগ। অর্থাৎ ভোগের একক বৃদ্ধি করলে মোট উপযোগের যে পরিবর্তন হয় তাই হচ্ছে প্রান্তিক উপযোগ। আমরা প্রান্তিক উপযোগের উদাহরণটা দিতে পারি একটু আগে যেটা আমি বললাম। তারপরে সূত্র লিখবো। সূত্র হচ্ছে গাণিতিক ভাবে যদি লিখি আমি mu সমান মোট উপযোগের পরিবর্তন ডেল টিউ ডিভাইডেড দ্রব্যের ভোগের পরিবর্তন ডেল এক্স বা ডেল কিউ। ডেল হচ্ছে পরিবর্তনের সূচক। ঠিক আছে? এই সব কিছু লেখার পরে এগুলো কিন্তু খুবই অল্প লেখা হবে, খুব বেশি লেখা হবে না, আমি যদি অনেক কথা বলছি। এরপরে তোমরা চলে যাবে সম্পর্ক ব্যাখ্যায়। সম্পর্ক ব্যাখ্যায় তুমি সূচি ব্যবহার করতে পারো অথবা তোমার বইয়ে দেওয়া আছে যে সম্পর্কগুলো সেখানে লিখতে পারো অথবা চিত্র থেকে লিখতে পারো। চিত্র থেকে লিখলে, চিত্র থেকে যদি আমি তোমাদের বুঝিয়ে দিই তাহলে আরো সহজ হবে। দেখো আচ্ছা আমি একটু পরে চিত্র থেকে বলছি, আগে প্রশ্নটা সমাধান করে নিচ্ছি। হ্যাঁ, জি স্যার। গতে আছে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি। ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধিটি একটু বড় করে লিখতে হবে কারণ একটা বিধি পুরোটাই। এটা আমরা এভাবে লিখব,
এখানে কিন্তু বলছে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধিতে সূচি ব্যবহার করতে হবে এবং চিত্র ব্যবহার করতে হবে, ঠিক আছে? জি তারপরেও আমরা এই কথাগুলো লিখতে হবে, কারণ ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধিটি কি সেটাই যদি আমি না জানি তাহলে ব্যাখ্যা করব কিভাবে। অন্যান্য অবস্থা স্থির থেকে কোনো নির্দিষ্ট সময়ে কোনো ব্যক্তি যখন একই দ্রব্য ক্রমাগতভাবে ভোগ করতে থাকে তখন ওই দ্রব্যের মোট উপযোগ বৃদ্ধি পেলেও প্রান্তিক উপযোগ ক্রমশ হ্রাস পায়। অর্থাৎ ভোগের একক প্রতি বৃদ্ধি ও প্রান্তিক উপযোগ ক্রমান্বয়ে হ্রাস দুইয়ের সম্পর্ককে অর্থনীতিতে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি বলা হয়। সহজ ভাষায় হচ্ছে ভোগের একক বৃদ্ধি করলে মোট উপযোগ বৃদ্ধি পাবে কিন্তু প্রান্তিক উপযোগ হ্রাস পাবে, এই মূল কথাটা মনে রাখতে হবে। এই যে প্রান্তিক উপযোগ ক্রমশ হ্রাস পাওয়া তাই হচ্ছে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি, জি ঠিক আছে? জি স্যার। তো ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি তোমার রঞ্জিত স্যারের বই থেকে মূল বক্তব্যটা লিখতে পারো, খুব সহজভাবে দেওয়া আছে, আমি স্যারের বইটা পড়ে শোনাচ্ছি। অন্যান্য অবস্থা স্থির থেকে কোনো নির্দিষ্ট সময়ে কোনো ব্যক্তি যখন একই দ্রব্য ক্রমাগত ভোগ করতে থাকে তখন ওই দ্রব্যের মোট উপযোগ বৃদ্ধি পেলেও প্রান্তিক উপযোগ ক্রমশ হ্রাস পায়। আমি লিখছি মনে হয় স্যারের বই থেকে একদম একই এরকম, ঠিক আছে? জি তারপর অধ্যাপক আলফ্রেড মার্শাল 1980 সালে তার বিখ্যাত গ্রন্থটার নাম এখানে বলেছে, প্রিন্সিপাল না প্রিন্সিপল হবে, PLE জি স্যার। অব ইকোনমিক্স এ বলেন কোন বিশেষ দ্রব্যের মজুদ বৃদ্ধির ফলে কোন ব্যক্তি যে অতিরিক্ত উপযোগ লাভ করে তা মজুদ বৃদ্ধির সাথে ক্রমশ হ্রাস পেতে থাকে। এটাই হচ্ছে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি। এরপর কিছু অনুমিত শর্ত আছে, যে অনুমিত শর্তগুলোর উপর ভিত্তি করে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধিটি আমরা ব্যাখ্যা করব। যেমন উপযোগের পরিমাণগত পরিমাণ সম্ভব, ভোক্তার পছন্দ রুচি ও আয় অপরিবর্তিত, ভোক্তা যুক্তিশীল, উপযোগ অর্থের মাধ্যমে প্রকাশ করা যায়, অর্থের প্রান্তিক উপযোগ স্থির, নির্দিষ্ট সময় বিবেচ্য ইত্যাদি আরো অনেকগুলো আছে, তোমরা এগুলো লিখবে। এখন কথা হচ্ছে আমি উপযোগের ধারণা আর মোট ও প্রান্তিক উপযোগের সম্পর্ক ছোট করে বলেছি, এটা এত ডিটেলস বলছি কেন, এটা একটু কঠিন, ওইগুলো কিন্তু তোমরা লিখবে বড় করি। আমি সম্পর্ক ব্যাখ্যায়ও দুইটা চিত্র ব্যবহার করব, আবার ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগও আমি চিত্র ব্যবহার করব, শুধু প্রথমটায় চিত্র নেই, তবে উদাহরণ আছে প্রথমটাও এবং ব্যাখ্যা করব। এরপরে সূচিটি আমরা লক্ষ্য করি। সূচিতে দেখো দ্রব্যের ভোগের এককে যদি আমি কিউ, কমলা ভোগের একক, আর মোট উপযোগ টিইউ, প্রান্তিক উপযোগ এমইউ দ্বারা আইডেন্টিফাই করি, অর্থাৎ মার্জিনাল ইউটিলিটি আর টোটাল ইউটিলিটি। এক একক ভোগ করলে মোট উপযোগ হচ্ছে 10 একক, 10 টাকার পরিমাণ, আর প্রান্তিক উপযোগ 10 টাকার পরিমাণ। 2 একক ভোগ করলে মোট উপযোগ 18, প্রান্তিক উপযোগ 8। অনুরূপভাবে 3, 4, 5, 6, 7 একক ভোগে মোট উপযোগ 24, 28, 30, 30, 28, প্রান্তিক উপযোগ 6, 4, 2, 0, -2। কিভাবে হলো একটু লক্ষ্য করি। আমরা জানি মোট উপযোগ ভোগের একক যত বৃদ্ধি পাবে মোট উপযোগ বৃদ্ধি পাবে, তবে ভোগের একক যে হারে বৃদ্ধি পাবে মোট উপযোগ তার চেয়ে কম হারে বৃদ্ধি পাবে। যেমন জি ভোগের একক 1 যখন ছিল তখন মোট উপযোগ ছিল 10, 2 হলে হওয়ার কথা ছিল 20 কিন্তু হয়েছে 18, অর্থাৎ একটি কমলা ভোগ করার পরে দ্বিতীয় কমলার প্রতি আমার আগ্রহ কিছুটা কমে গেছে। কিভাবে 20 হওয়ার কথা ছিল, এখানে কিন্তু দ্বিতীয় একক মানে দুইটা কমলা, তাই একটায় যদি 10 হয় দুইটায় 20 হওয়ার কথা না, হয়েছে 18, তিনটায় 30 হওয়ার কথা হয়েছে 24, এভাবে বৃদ্ধি পেয়েছে। এক সময় দেখা গেছে ওই দ্রব্য ভোগের প্রতি আর আগ্রহ নেই, তখন আর বৃদ্ধি পায়নি, আগেরটাই মোট উপযোগ। তারপরে ঋণাত্মক হয়ে গেছে, অর্থাৎ আরো কমে গেছে মোট উপযোগ, আগ্রহ তো নেই, বরং আরো নেগেটিভ মনোভাব ইচ্ছা পোষণ করেছে। আর প্রান্তিক উপযোগটা হবে এই মোট উপযোগটা বিয়োগ করলে প্রান্তিক উপযোগ পাওয়া যাবে। সূত্রটা যদিও ডেল টি ইউ ডিভাইডেড ডেল এক্স বা ডেল কিউ, তবে কিউ তো আমরা এখানে দেখেছি সর্বক্ষেত্রে এক এক করে বৃদ্ধি করেছে, যার জন্য আমি কিউ এর ইয়েটা বিবেচনায় নিয়ে আসিনি।
তোমরা লক্ষ্য করো 10 প্রথমটা 10, 10 থেকে 18 বিয়োগ করলে 8, 18 থেকে 24 বিয়োগ করলে 6, 24 থেকে 28 বিয়োগ করলে 4, এভাবে বৃদ্ধি পেয়েছে। 28 থেকে 30 বিয়োগ করলে 2, 30 থেকে 30 বিয়োগ করলে 0, 30 থেকে 28 বিয়োগ করলে -2। আমরা এভাবে বিধিটির সূচি ব্যাখ্যা করব। ক্লিয়ার? জি স্যার। এরপরে চিত্র। আমি এই চিত্র দুইটার মাধ্যমে ক্ষয়ের অ্যান্সারও নিয়ে আসবো। ঠিক আছে? জি স্যার। আমি ক্ষয়ের অ্যান্সারও এই চিত্র ব্যবহার করতে পারি। দেখো, আমার ভূমি অক্ষে ভোগের পরিমাণ বা ভোগের একক, লম্ব অক্ষে মোট উপযোগ ও প্রান্তিক উপযোগ। আমি দুটি চিত্র একই সাথে কিন্তু অঙ্কন করতে পারতাম, কিন্তু এখানে আলাদা আলাদা অঙ্কন করেছি। তোমরা একই সাথে অঙ্কন করে দেখাতে পারো। ক্লিয়ার? জি স্যার। আমি মনে হয় ক্লাসে তোমাদের একসাথে অঙ্কন করে দেখাইছিলাম হয়তোবা। জি স্যার। লক্ষ্য করো, ওই সূচি থেকে যদি আমি করি, ভোগের একক যখন 1, তখন মোট উপযোগ কত ছিল? 10। এই 1 থেকে আর 10 থেকে দুটি রেখা টানবো, যেখানে স্পর্শ করবে সেখানে একটি বিন্দু নেব। আবার ভোগের একক যখন 2 ছিল, তখন ছিল মোট উপযোগ 18। এই 2 আর 18 থেকে দুটি রেখা টানবো, যেখানে স্পর্শ করবে সেখানে একটি বিন্দু নেব। আবার অনুরূপ ভাবে 3, 24, 4, 28, 5, 30, 6, 30 এবং 7, 28 সম্পর্ক থেকে এই বিন্দুগুলো পাবো। আমি একবারে বলে ফেলছি, তোমাদের সমস্যা হচ্ছে? না স্যার। কারণ এগুলো তোমরা পারার কথা। এই বিন্দুগুলো সবগুলো বিন্দু যোগ করে যে রেখাটি পাওয়া যাবে সেটাই টিইউ রেখা। আবার আমার বিচিত্রে ভোগের একক যখন 1, তখন মোট উপযোগ ছিল 10। এই 10 থেকে আর 1 থেকে একটি রেখা টানবো, দুটি রেখা টানবো, যেখানে স্পর্শ করবে সেখানে একটি বিন্দু নেব। আবার 2 আর ভোগের একক যখন 2, তখন প্রান্তিক উপযোগ ছিল 8। সূচিতে খেয়াল করবা তোমরা, 8 আর 2 থেকে দুটি রেখা টানবো, যেখানে স্পর্শ করবে সেখানে একটি বিন্দু নেব। অনুরূপ ভাবে 3, 4, 5, 6 এবং 6, 4, 2, 0 সম্পর্ক থেকে দুটি রেখা টানবো, যেখানে স্পর্শ করবে সেখানে একটি বিন্দু নেব। এখানে লক্ষণীয় যে যখন ভোগের একক 7, তখন প্রান্তিক উপযোগ ছিল -2, তাই মূল বিন্দুর নিচে চলে আসছে। তো 7 থেকে আর -2 থেকে দুটি রেখা টানবো, যেখানে একটি স্পর্শ করবে বিন্দু পাওয়া যাবে। এই সবগুলো বিন্দু যোগ করে এমইউ রেখা পাওয়া যাবে। আমি অঙ্কন প্রক্রিয়াটা এতক্ষণ বললাম। তারপরে আমি খ আর গ এর অ্যান্সার, সংশ্লিষ্ট কথাগুলোর অ্যান্সার করব। ক্লিয়ার? জি স্যার। লিয়া কি আমাকে শুনছো? জি স্যার। আচ্ছা, এখন দেখো, ভোগের একক যখন প্রথম দিকে বৃদ্ধি পেয়েছে, তখন মোট উপযোগ কি বৃদ্ধি পেয়েছে। তখন আবার মোট উপযোগ যখন বৃদ্ধি পেয়েছে 1 থেকে 5 পর্যন্ত, তখন প্রান্তিক উপযোগ হ্রাস পেয়েছে। আবার ভোগের একক যখন সর্বোচ্চ 5, 6, তখন কি 6, 1 যখন, তখন প্রান্তিক উপযোগ কত? 0। ভোগের একক তারপরেও যদি বৃদ্ধি পায়, তখন মোট উপযোগ হ্রাস পায়। দেখো, মোট উপযোগ তখন হ্রাস পেয়েছে টি, কিন্তু প্রান্তিক উপযোগ তখন ঋণাত্মক হয়েছে। তাহলে এখান থেকে কিন্তু আমি সম্পর্ক ব্যাখ্যা করতে পারি মোট উপযোগ আর প্রান্তিক উপযোগ। ভোগের একক বৃদ্ধির প্রথম দিকে মোট উপযোগ বৃদ্ধি পায়, প্রান্তিক উপযোগ তখন হ্রাস পায়। অর্থাৎ তখন টিইউ বৃদ্ধি পায়, প্রান্তিক উপযোগ এমইউ হ্রাস পায়। আবার টিইউ যখন সর্বোচ্চ, তখন এমইউ 0 সর্বনিম্ন। আবার টিইউ যদি এরপরও বৃদ্ধি পায়, অর্থাৎ 6 এর পরেও যদি বৃদ্ধি পায় সর্বোচ্চ হওয়ার পরে, তখন প্রান্তিক উপযোগ ঋণাত্মক হয়। এই তিনটা হচ্ছে মূল সম্পর্ক। তারপরে অনেক সম্পর্ক বইয়ে দেওয়া আছে, তোমরা লিখতে পারো। আর যদি ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধিটি ব্যাখ্যা করতে বলে, তাহলে আমরা এই চিত্র থেকে ব্যাখ্যা করব। দেখো, ভোগের একক যত বৃদ্ধি পাবে, প্রান্তিক উপযোগ তত হ্রাস পাবে, এবং মোট উপযোগ বৃদ্ধি পায় প্রথম দিকে, পরে স্থির থাকে, তারপরে হ্রাস পায়। আমার ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধির চিত্রেও কিন্তু এই কথাই বলা ছিল মূল বক্তব্যে। জি। ক্লিয়ার? জি স্যার।
এরপরও সম্পর্ক ব্যাখ্যা বলো অথবা চিত্রের ব্যাখ্যা বলো, তোমরা বইয়ের হেল্প নিতে পারো। বইয়ের হেল্প নেওয়ার জন্য নিষেধাজ্ঞা নাই, কিন্তু হুবহু বই লিখবে না। জি এর স্যার। পরেও লিখে যদি সমস্যা হয় আমাকে ফোন দিবে। ক্লিয়ার? জি স্যার। এরপর ঘয়ের অ্যান্সার আসে। এখানে কিন্তু এই দুইটা চিত্রে আমি খ আর গয়ের অ্যান্সার হয়ে গেছে। তারপরে ছিল ব্যতিক্রম। ব্যতিক্রম বা সীমাবদ্ধতা। ব্যতিক্রম অনেকগুলো আছে, যেমন ক্রমরসমান প্রান্তিক উপযোগ বিধিটির ব্যতিক্রমগুলো আলোচনার পূর্বে আমি এভাবে লিখে নিব। তারপরে 1 নম্বরে অপরিবর্তনীয় অনুমতি। এগুলো শুধু আমি এখানে পয়েন্টগুলো লিখছি, তোমরা এগুলোর ব্যাখ্যা করবে। জি ক্লিয়ার? স্যার। ব্যাখ্যাগুলো স্যার। বইয়ে আছে। নির্দিষ্ট সময়ে ভোক্তার আয়, রুচি, পছন্দ অপরিবর্তনীয় বলে অনুমিত, কিন্তু স্বল্পকালে এই অনুমিতি মেনে নিলেও দীর্ঘকালে তা সত্য নয়। অর্থাৎ যে অনুমিত শর্তগুলো দেওয়া হয়েছে, সেই অনুমিত শর্তগুলো কি স্বল্পকালের প্রেক্ষিতে বিবেচিত, কিন্তু দীর্ঘকালে সেগুলোর গ্রহণযোগ্যতা হারায়। 2 নম্বর দ্রব্যের একক। দ্রব্যের একক উপযুক্ত পরিমাণে তথা স্বাভাবিক হওয়া বাঞ্ছনীয়, নতুবা এ বিধি অকার্যকর। অর্থাৎ এখানে এই বিধিটি ব্যাখ্যায় তো আসলে অনেক কথা আছে, আমি তো অল্প সময় পুরোটা 4টা প্রশ্নের অ্যান্সার করেছি। দ্রব্যের একক আমরা জানি উপযোগ হচ্ছে অভাব পূরণের ক্ষমতা, কিন্তু ওই দ্রব্যের এককটা যদি হয় একেবারেই ছোট, পরিমাপটা যদি খুবই লিটল হয়, যেমন একজন তৃষ্ণার্ত ব্যক্তিকে 1 চা চামচ পানি পান করানো হলো, তার কি তৃষ্ণা কমবে? বরং আরো বেড়ে যাবে। সেই বিষয়টাকে এখানে লক্ষ্য করা হয়েছে। তারপরে কিছু শখের দ্রব্য আছে যেখানে ক্রমরসমান প্রান্তিক উপযোগ বিধি কার্যকর হয় না। অর্থাৎ তোমাকে আগে জানতে হবে ক্রমরসমান প্রান্তিক উপযোগ বিধিটা কি। বিধিটা হচ্ছে কোন দ্রব্যের ভোগের একক যখন বৃদ্ধি পাবে, ভোগ যত করতে থাকবে ওই দ্রব্যের প্রতি আকাঙ্ক্ষা তত কমতে থাকবে। কমতে থাকবে। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে সেগুলো কমে না, বরং আরো বৃদ্ধি পায়, যেমন শখের দ্রব্য। শখের দ্রব্যের ক্ষেত্রে এই বিধি কার্যকর নয়। যেমন শখের দ্রব্যের ক্ষেত্রে বিধি কার্যকর নয়, যেমন শিশুদের বিভিন্ন দেশের মুদ্রা ও ডাক টিকিট সংগ্রহ, এ জাতীয় ক্ষেত্রে এ বিধি কার্যকর নয়। পরিবর্তক ও পরিপূরক দ্রব্যের ক্ষেত্রে বিধি কার্যকর নয়। অনুকরণ প্রবৃত্তিতে আমি এগুলো ক্লাসে অনেকবার আলোচনা করেছি, যদিও এতদিনে মনে নাই হয়তো। বা কিছু দ্রব্য আছে যে পাশের বাসার ভাবি কিনছে, আমাকেও কিনতে হবে। আমার কোনো এক ফ্রেন্ড কিনছে নতুন মডেলের একটা মোবাইল, আমাকে কিনতে হবে। এই যে একটা অনুকরণ প্রবৃত্তি, এইসব ক্ষেত্রে বিধি কার্যকর হয় না। ভোক্তার চরিত্র অন্যের মজুদের উপর নির্ভর করে। তারপরে দুষ্প্রাপ্য দ্রব্য, সবগুলো পয়েন্ট লিখবো। এগুলো রঞ্জিত স্যারের বইয়ের হেল্প নিতে পারো তোমরা, সুন্দরভাবে দেওয়া আছে। ক্লিয়ার? জি স্যার। তোমাদের এইসব আর দিচ্ছি না। এখন তোমরা কি সুন্দর একটা অ্যাসাইনমেন্ট তৈরি করতে পারবে ইকোনমিক্স? ইনশাআল্লাহ স্যার। আচ্ছা, যেসব ফ্রেন্ডরা আমার এই ক্লাসে সংযুক্ত হতে পারেনি বা হয়নি, তারা যদি গ্রুপে লেখালেখি করে তাহলে এই ক্লাসটা দেখতে বলবে। আমি তোমাদের ক্লাসটি আপলোড করব অ্যাসাইনমেন্ট নং 1 হিসেবে 2021 জি স্যার। এসএসসি 2021 অ্যাসাইনমেন্ট নং 1। যারা দেখেনি ক্লাসটি বা আমার সাথে সংযুক্ত হতে পারেনি, তারা যেন ওইখান থেকে দেখে নেয় কিভাবে অ্যান্সারটা করবে, অথবা পড়ে থাকলো তারা যেন দেখে মিলায় যে ঠিকমতো সবগুলো অ্যান্সার আসছে কিনা, অথবা আমার সাথে যেন কানেক্টেড হয় কোনোভাবে। ক্লিয়ার? স্যার, জি বলেন। আমাদের যে অ্যাসাইনমেন্টটা দিছে ওই ওই ইয়ার উপরেই কি আমরা চিত্র আঁকবো না নিজের ইচ্ছা মতো? ঠিক বুঝি নাই প্রশ্নটা। আমাদের যে সূচিতে দেয়া আছে না, হ্যাঁ, যেটা সেই অনুপাতেই কি আমরা হচ্ছে অ্যাসাইনমেন্ট করতে চিত্রটা হবে। হ্যাঁ, হ্যাঁ। সূচিতে আর এটা কি আলাদা আলাদা করলেও হবে বা একসাথে করলেও হবে? আলাদা আলাদাই করতে হবে। আমি তোমাকে একটা চিত্রে বুঝাই দিচ্ছি, আলাদা আলাদা করতে হবে। প্রথমটার জন্য প্রথমটা তুমি আর অ্যানসার গুলো যেভাবে করবে, কয়ের অ্যানসার একটা জি পেজে করার পরে ওই পেজে আর কয়ের অ্যানসার লিখবে না। জি স্যার। জি একাধিক পেজ ব্যবহার করবে, কিন্তু এক পেজে একাধিক অ্যানসার ব্যবহার করবে না। জি স্যার। ঠিক আছে? জি স্যার। আমি এখানে গ আর খ এর অ্যানসারটা একটা চিত্রে দেখাইছি, তোমরা আলাদা আলাদা চিত্রে ব্যবহার করবে। যখন খ এর অ্যানসার ব্যবহার করবে তো খ এর চিত্র ব্যবহার করে ব্যাখ্যা করে চলে যাবে।
গয়ের অ্যান্সার যখন করবে গয়ের চিত্র ব্যবহার করে ব্যাখ্যা করবে। ক্লিয়ার? জি স্যার। ওকে, সে পর্যন্ত সবাই ভালো থেকো। আল্লাহ জি হাফেজ। স্যার, আসসালামু আলাইকুম।